ধন্যবাদ রিয়ন, অনেক সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এখন প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেই অংশটা যদি শুরু করতে চাই, প্রথমেই আসি যে আমরা যখন মঞ্চে দাঁড়াই তখন মনে হয় যে কিভাবে কি বলবো, নার্ভাসনেস কাজ করে অনেক সময় প্রথম দিকে। অনেক প্রেজেন্টেশন দিতে দিতে হয়তো এটা কেটে যায়, কিন্তু প্রথম দিকে মনে হয় যে হায় হায় কিভাবে আমার গলা শুকিয়ে যাচ্ছে বা ঘেমে যাচ্ছি বা এরকম কিছু মনে হয়। আসলে এটা থেকে বের হতে না পারলে আসলে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না। আর আমাদের যেহেতু সবাইকে কোনো না কোনো প্রেজেন্টেশনের মুখোমুখি হতেই হবে, সুতরাং সবারই উচিত যে এই ধরনের অবস্টাকল থেকে বের হয়ে আসা। এখন আমি হচ্ছে একটা ভালো স্লাইড তৈরি করে ফেললাম, এখন যদি আমি এটা ভালোভাবে প্রেজেন্ট করতে না পারি তাহলে কিন্তু আমার ভালো স্লাইড তৈরি করার কোনো মূল্য থাকলো না। এটা একটা ব্যাপার। আর আমি যখন একটা ভালো প্রেজেন্টেশন দিব তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে, যার যার মাধ্যমে আমি পরবর্তীতে আরো ভালো করতে পারবো। এখন আমরা শুরু করব কিভাবে? শুরু করাটা আসলে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে শুরু করা যায়। প্রথমে এটা অনেকে বলে থাকে, আমরা বলি যে সাধারণত গদবাঁধা নিয়ম, যেটা ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এই কথাটা আসলে আমরা সবাই এটাই বলে থাকি, কিন্তু এটা আসলে খুবই গদবাঁধা একটা নিয়ম। আমরা এটা থেকে আরো ভালোভাবে শুরু করতে পারি। আরেকটা কথা বলে রাখি যে প্রেজেন্টেশনের শুরুতে যে কোনো কিছুর শুরুতে দেখা যায় যে অডিয়েন্সের অ্যাটেনশনটা একদম পিক পয়েন্টে থাকে, যে নতুন যে প্রেজেন্টার আসলো সে কিভাবে শুরু করতেছে বা কি বলতে চাচ্ছে, অ্যাটেনশনটা দেখা যায় একদম পিকে থাকে। তাহলে আমরা যদি শুরুটা একটু ভালো করতে পারি তাহলে অডিয়েন্সের অ্যাটেনশনটা মোটামুটি যতটুকু আমি প্রেজেন্ট করব সময়, এই সময়টা সবারই অ্যাটেনশনটা প্রায় সেম লেভেলে থাকে। এই জন্য অনেকে সাজেস্ট করেন যে আমরা একটা কোটেশন দিয়ে শুরু করতে পারি। কোটেশন বলতে আমরা যে টপিক নিয়ে কাজ করব বা যে টপিক সম্পর্কে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, এই টপিক রিলেটেড বিভিন্ন কোটেশন পাওয়া যেতে পারে, বিভিন্ন বিশেষজ্ঞদের কোনো কোটেশন, এরকম কোনো কোটেশন দিয়ে আমরা শুরু করতে পারি। ঠিক আছে? আর এটা কিন্তু আমরা সবাই জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সুতরাং আমরা যদি শুরুটা ভালো করতে পারি তাহলে অবশ্যই আমরা অডিয়েন্সের কাছে মেমোরেবল হয়ে উঠবো আস্তে আস্তে। আর আরেকটা কথা এখানে বলছে, যেহেতু অনার্স এর ম্যাক্সিমামই আমরা প্রজেক্ট করি গ্রুপ ওয়াইজ, দেখা যায় যে 5 জন 4 জন বা 3 জন গ্রুপ ওয়াইজ আমরা হচ্ছে প্রজেক্টের কাজ করি বা বিভিন্ন কাজ করে থাকি। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট করতে তো আমাদের সবাইকে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেশনের সময় আমাদের 4 জনকে প্রেজেন্ট করতে হবে। এই ক্ষেত্রে ট্রানজিশনটা কিভাবে হবে? আমি একজনকে শুরু করলাম, আমি শুরু করে তারপরে আরেকজনের কাছে কিভাবে আমি সেটা ট্রানজিট করব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখা যায় যে প্রথমে যে শুরু করলো সে অনেক ভালো বলতেছে, উচ্চ স্বরে বলতেছে, অনেক জোরালো ভাবে বলতেছে, পরে তার কাছে থেকে যখন অন্যজনকে দেওয়া হলো সে যদি এমন হয় যে না, সে কথা চুপচাপ চুপচাপ টাইপের হয় বা কথা বলতে চাচ্ছে না বা কথা বলতে পারতেছে না বা আস্তে আস্তে বলতেছে, এরকম সমস্যা হলে কিন্তু একটা বাধা সৃষ্টি হয় প্রেজেন্টেশন হলে। এই জন্য আমাদের স্মুথলি যদি আমি এই কাজটা করতে চাই তাহলে আসলে মূলত যে জন যেটা বলতেছিল যে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এটা আগে থেকে প্র্যাকটিস করি যে আহ আহ আমরা 5 জন আছি, 5 জনই প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে আমরা একটা লেভেলে নিয়ে যাব যে আমরা মোটামুটি 5 জনই একই লেভেলে কথা বলার চেষ্টা করবো, একই টনে কথা বলার চেষ্টা করবো। আর ট্রানজিশনের সময় আরেকটা ব্যাপার ঘটে যে আমি হচ্ছে একজন প্রথমে একজন প্রেজেন্ট করার পরে দেখা যায় যে অন্যজনকে যে দিবে সেটার মধ্যে একটা ঝামেলা হয়, তার নামটা ভুলে যায় অথবা ইনস্ট্যান্ট নামটা মনে করতে নাও পারে, এরকম ঝামেলাটা হয়। এই ব্যাপারগুলো আসলে খেয়াল রাখা উচিত, না হলে দেখা যায় যে প্রেজেন্টেশনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হইতে পারে। তারপরে আসে প্রেজেন্টেশনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট বলতে আসলে আমি কি আমার কম্পিউটারের দিকে তাকিয়ে সবসময় কথা বলতেছি কিনা বা আমি শুধু কি স্লাইড দেখতেছি কিনা, এটা একটা বড় ব্যাপার। যারা হচ্ছে অডিয়েন্স আছে, আমাদের কাজ থাকবে যে আমি যে কাজটা যে আহ, যা প্রেজেন্ট করব এটা অবশ্যই আমি আগে থেকে প্র্যাকটিস করে আমি মূল ধারণাটা অবশ্যই আমার মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। এখন আমি যখন প্রেজেন্ট করব তখন কিন্তু ওই আমি বারবার স্লাইডের দিকে তাকাবো না বা বারবার আমার পিসির দিকে তাকাবো না। আমার টার্গেট থাকতে হবে বা সবাই যাতে বুঝে যে আমি হচ্ছে অডিয়েন্সের দিকে তাকিয়ে আমার সবকিছু প্রেজেন্ট করতেছি। এই ক্ষেত্রে যখন আমরা অডিয়েন্সের দিকে তাকানোর ক্ষেত্রে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেটা হচ্ছে সামনে যখন অনেক বেশি অডিয়েন্স থাকে তখন অনেকেই এটা নার্ভাসনেস ফিল করতে পারে। হুম, এই ক্ষেত্রে কয়েকটা ট্রিক ইউজ করা যেতে পারে। সেটা হচ্ছে
আমরা যদি বাম দিকের কর্নার বরাবর অথবা ডান দিকের কর্নার বরাবর একদিকে তাকিয়ে একটা পয়েন্ট ঠিক করি, দুইটা পয়েন্ট ঠিক করি, তাহলে কিন্তু আমরা যখন একদম পিছনের দিকে তাকাবো তখন কিন্তু মনে হবে যে না আমি সবার দিকেই তাকিয়ে কথা বলতেছি। এরকম একটা পয়েন্ট ঠিক করা বা দুইটা পয়েন্ট ঠিক করা, যে যে পয়েন্টের দিকে আমরা তাকিয়ে কথা বলবো, তাহলে আমরা এই যে আই কন্ট্যাক্টের ব্যাপারটা আমরা এটা হচ্ছে কাটিয়ে উঠতে পারবো। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার থাকে যে আমাদের যখন প্রথম দিকে মঞ্চে উঠলে বা স্টেজে উঠলে আমাদের একটা নার্ভাসনেস কাজ করতে পারে। এই ক্ষেত্রে যদি সুযোগ হয় যে আমরা হচ্ছে প্রেজেন্টেশন শুরুর আগে মঞ্চে বা স্টেজে আমরা হচ্ছে 1-2 মিনিট যদি একটু হেঁটে হেঁটে আসি, যদি সুযোগ হয় আর কি, যদি হাঁটার সুযোগ থাকে, তাহলে হচ্ছে ওই স্টেজটা পরিচিত মনে হয় নিজের কাছে। যখন আমি শুরু করব, যদি পরিচিত মনে হয় তখন আর ওই নার্ভাসনেসটা তখন আর কাজ করে না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার থাকে ট্রানজিশনের ক্ষেত্রে, যেমন আমি যে প্রেজেন্ট করতেছি, অনেক সময় দেখা যায় যে আমার যে প্রেজেন্ট আরো যে গ্রুপ পার্টনার আছে, গ্রুপ মেম্বার আছে, অনেকে কিন্তু কথা বলতে পারে মঞ্চে উঠে বা ধাক্কা ধাক্কি গুতোগুতি করতে পারে। এটা মানে শুরুর দিকে অনেকে ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। এটা থেকে অবশ্যই কিন্তু মানে বের হয়ে আসতে হবে। আর আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি যখন প্রেজেন্ট করতেছি আর আমার যে পার্টনার গুলো আছে, আমি পার্টনার গুলো হচ্ছে খাম্বির মতো দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু ভালো দেখায় না। আমি প্রেজেন্ট করতেছি, তাদের উচিত হবে যে আমার দিকে সেই যে টপিক নিয়ে কথা বলছি সেই টপিককে পজিটিভলি ফেস আপ বের করা, পজিটিভলি তাকানো। তারপর পজিটিভলি আমি যদি কোনো একটা রেজাল্ট উল্লেখ করলাম, সেটা যে ঠিক সেটা হচ্ছে মাথা নাড়িয়ে ঠিক বলা, কথা না বলে মাথা নাড়িয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে বোঝানো যে ও যা বলতেছে সবই ঠিক আছে। এরকম একটা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ সবসময় প্রেজেন্ট করা উচিত। যে প্রেজেন্ট করবে সেও, আর যারা হচ্ছে ওখানে উপস্থিত থাকবে পার্টনাররা, তারাও এই দিকে খেয়াল করা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে ড্রেস কোড। আসলে ড্রেস কোড নিয়ে অনেক কথা। ড্রেস কোডটা আসলে কিভাবে কি করব না করব, এটা আসলে ড্রেস কোডের স্পেশাল কোনো ওইভাবে পাওয়া যায় না, বিভিন্ন জন বিভিন্ন রকম সাজেস্ট করে থাকেন। এখন ছেলেদের ড্রেস কোডের ক্ষেত্রে আসলে ফর্মাল ড্রেসের কথা বলা হয়। ফর্মাল ড্রেসটা হচ্ছে কালো প্যান্ট, সাদা শার্ট, এরকম হলে ভালো হয় কম্বিনেশনটা। আর বেল্টের ব্যাপারে অনেকে শু এবং বেল্টের কথা বলেন যে সেম কালার হতে হবে। আমি যদি ব্রাউন কালারের শু পরে থাকি, বেল পরে থাকি, তাহলে শুটা ওই রকম ব্রাউন কালারের হওয়াটা ভালো। এটা ফর্মাল। অথবা আমরা হচ্ছে টাই পরতে পারি, টাই, এবং আমরা যদি স্যুট পরি স্যুটও পরতে পারবো। এটা আর কি যা যা যেরকম আর কি। আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শাড়ির ব্যাপারটা আছে, শাড়ি পরেও প্রেজেন্ট করতে পারে বা সেলার কামিজ হতে পারে। তবে এদিকে একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কালারের কম্বিনেশনটা। কালারটা এমন হওয়া যাবে না যে অনেক চোখে পড়তেছে বা এরকম কিছু হচ্ছে। কালার ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আবার মেকআপ এবং জুয়েলারির ব্যাপারেও একটু খেয়াল রাখতে হবে, একটু কম পরিমাণে জুয়েলারি ইউজ করা ভালো। এটা হচ্ছে ড্রেস কোডের ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজটা কি, আমরা যখন কথা বলি, আমি যদি খাম্বির মতো দাঁড়িয়ে কথা বলি, তখন কিন্তু আসলে ওই জিনিসটা ফুটে উঠবে না। আমি যখন কথা বলবো, কথা বলার সময় যদি আমি হাত নাড়াই বা আমার বডিটা একটু মুভ করে, তখন দেখা যায় যে প্রেজেন্টেশনটা ভালো ফুটে ওঠে। প্রেজেন্টেশনের যে মূল বক্তব্য, এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারি অডিয়েন্সের সাথে। এখন বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার যে আমি আসলে কিভাবে দাঁড়াবো। অনেকে দেখা যায় যে নার্ভাসনেস এর কারণে কিন্তু এটা হয় যে আমি হচ্ছে নুয়ে দাঁড়াচ্ছি বা বাঁকা হয়ে যাচ্ছি বা আমি একদম খাম্বির মতো দাঁড়াচ্ছি, এরকম না। একটা নর্মাল যে আমরা দাঁড়িয়ে থাকি সোজা হয়ে, এভাবে দাঁড়ানো উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি প্রেজেন্ট করার সময় আমার হাতটা নাড়াচাড়া হবে, যে আমি যে টপিক বলতেছি, আমি একটা কথা বলতেছি, সেই টপিক অনুসারে আমার হাতটা নাড়াচাড়া হবে। এর মানে এই না যে আমি সমানে নাড়াচাড়া করবো, এরকমও কিছু না। আর আমি যে সমানে মুভ করব, এরকম কিছু না। বডি ল্যাঙ্গুয়েজের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে আমি একটা সোজা হয়ে দাঁড়াবো, আমার কাজ জানি সোজা থাকে, সোজা হয়ে দাঁড়াবো। তারপরে আমি কথা বলার সাথে সাথে হালকা হাত নাড়াচাড়া করবে, যাতে টপিকের সাথে যায় আর কি। এমন না যে আমি খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতেছি বা বেশি মুভ করতেছি। আরেকটা ব্যাপার থাকে যে অডিয়েন্স, আমাদের স্লাইডটা তো দেখা যাবে যে স্ক্রিনটা পিছে থাকবে। এখন মুভ করতে করতে এমন একটা কাজ করা যাবে না আমি স্লাইডের সামনে গিয়ে দাঁড়াইছি। স্লাইডের সামনে গিয়ে দাঁড়ালে কিন্তু অডিয়েন্স ওই স্লাইডটা খেয়াল করতে পারবে না। এটাও একটা ব্যাপার, যে আমরা স্ক্রিনের কাছে না গিয়ে একটু এই পাশেই আমরা হচ্ছে একটু মুভ করব বা বডি ল্যাঙ্গুয়েজ বা হাত পা নাড়াবো, এই আর কি ব্যাপারটা, যে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। তারপরে
আমাদের হচ্ছে কি কি বিষয়, কি কি রিসোর্স আমাদের সাথে থাকা উচিত। আমরা যখন প্রেজেন্ট করতে যাই তখন আমাদের কিছু জিনিস আমাদের সাথে রাখা উচিত। এক নাম্বার হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভে যদি আমাদের সফট কপিটা থাকে, অনেক সময় দেখা যায় টেকনিক্যাল প্রবলেম হয়। টেকনিক্যাল প্রবলেম হলে আমাদের ইলেকট্রিসিটি চলে গেল, অথবা এমন হতে পারে যে আমি যে স্লাইডটা দিছি সেটা হচ্ছে ইনকারাপ্টেড দেখাচ্ছে বা মিসিং দেখাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার ওই বাসায় গিয়ে বা মেসে গিয়ে কিন্তু আমি স্লাইড নিয়ে আসতে পারবো। এই ক্ষেত্রে যদি আমাদের পেন ড্রাইভে যদি স্লাইডটা থাকে সফট কপি, তাহলে আমরা কিন্তু সহজেই সেটা ইউজ করতে পারি, অথবা কাউকে যদি দিতে দরকার দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে দিতে পারি। এটা একটা ব্যাপার। আর যদি আরেকটা ব্যাপার, এই যে এখানে বললাম যে টেকনিক্যাল প্রবলেম যদি হয়, টেকনিক্যাল প্রবলেম বলতে আমাদের ইলেকট্রিসিটি চলে যেতে পারে। ইলেকট্রিসিটি চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা তো প্রেজেন্টেশন আমাদেরকে বাদ দেওয়া যাবে না। এটা একটা ব্যাপার। আমাদের প্রেজেন্টেশন যদি কন্টিনিউ করতে চাই, এই ক্ষেত্রে আমি তো স্লাইড বা পিসিতে যদি না দেখাতে পারি, এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করা ভালো, সেটা হচ্ছে হার্ড কপি রাখা ভালো। আমরা যে প্রেজেন্টেশন স্লাইড গুলো আছে, এইগুলা যদি হার্ড কপি থাকে, তাহলে আমরা সেই হার্ড কপি এবং যদি অডিয়েন্স বলতে আমাদের যারা স্যাররা থাকবেন তাদেরকে দিয়ে দিই, এবং আমার কাছে যদি একটা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই প্রেজেন্টেশনটা কন্টিনিউ করে যেতে পারবো। আদারওয়াইজ আমাদের দেখা যাবে যে এটা প্রেজেন্টেশন বন্ধ আছে বা ইয়ে আছে, ওইখানে একটা ইন্টারাপ্ট ঘটলে আমার ফুল প্রেজেন্টেশনটাই আসলে নষ্ট হয়ে যায়। এটা একটা ব্যাপার। তাহলে এইগুলাই মোটামুটি আমাদের প্রেজেন্টেশনের জন্য যে কয়েকটা টপিক। বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আই কন্টাক্ট কেমন হবে, আমরা যদি ট্রানজিশনে যাই, যে একজন থেকে আরেকজনকে যদি আমি ট্রান্সফার করতে চাই, তখন সেই ক্ষেত্রে কিভাবে আমরা করব, এগুলো একটা ব্যাপার। আর শেষ করব কিভাবে, শেষ করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। শেষ করলাম আমরা হচ্ছে, এখন যখন আমরা শেষের দিকে চলে যাই, তখন অডিয়েন্সের অ্যাটেনশনটা কিন্তু আবার একটু পিক আপে চলে যায়, যে দেখি শেষে সে কি বলে বা কি বলতে চাচ্ছে। এটা একটা ব্যাপার থাকে। এখন শেষ করার দিকেও আমরা একটা কোশ্চিন দিয়ে শেষ করতে পারি, যে এনি কোশ্চিন, অথবা এটা একটা কোটেশন দিয়ে শুরু শেষ করতে পারি। আর আরেকটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যে যে টপিকের উপর প্রেজেন্ট করলাম, টোটাল সেই টপিকটা যদি সারাংশ টানা সম্ভব হয়, 1 মিনিটে বা 1.5 মিনিটে যদি সারাংশ টানা সম্ভব হয়, তাহলে সেভাবে একটা সারাংশ টেনেও আমরা হচ্ছে প্রেজেন্টেশনটা শেষ করতে পারি। এটা একটা ব্যাপার থাকে। আর প্রেজেন্টেশনে দেওয়ার সময় আমরা যেভাবে সহজে বললাম যে এইভাবে স্লাইড করবো বা এইভাবে প্রেজেন্ট করব, আসলে প্রেজেন্টেশন দেওয়ার সময় যে কি কি প্রবলেম ফেস করা হয়, এক ধরনের প্রবলেম হচ্ছে, সামনে যদি বন্ধুরা থাকে, তারা হচ্ছে অনেক সময় হাসাহাসি, আমি যা বলতেছি আমাদের দিকে তাকে হাসাহাসি করতে পারে। এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। এই ধরনের ক্ষেত্রেও নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে, যে না, যে কে কিভাবে হাসতেছে না কথা বলতেছে সেটা তাদের ব্যাপার। আমি যে টপিকের উপরে আছি আমি সেই টপিকে কথা বলে কথা চালিয়ে যাব। এই ব্যাপারটাও খেয়াল রাখা উচিত। আশা করি মোটামুটি এই কয়েকটা টপিক যদি আমরা মেনে চলি, তাহলে প্রেজেন্টেশন কোনো ব্যাপার না, যে কেউ অনেক ভালো প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। আহ, ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী সেশনে কোশ্চেনে চলে যাব। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমাদের এখানে একটু আজান হচ্ছে, আমি একটু জাস্ট 1-2 মিনিট সময় নিচ্ছি, এরপরে প্রোগ্রামটা রেকর্ডিং করব এবং কন্টিনিউ করব। আর যারা স্টুডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, তাহলে আপনারা আপনাদের কোশ্চেন গুলা লিখে রাখতে পারেন, বা আমাদের এখানে চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা আপনি কোশ্চেন গুলো রিমাইন্ড করে রাখেন। একটু পরেই কোশ্চেন গুলো আবার নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা সেগুলো আমাদের যারা গেস্ট রয়েছেন আজকে তারা আজকে আনসার করবেন। আমার নিজেরও রিলেটেড কিছু কোশ্চেন আছে, আমি সেগুলা প্রথমে আমাদের যারা গেস্ট রয়েছেন মুহাইমিনুল ইসলাম এবং আশরাফুল ইসলাম, ওদেরকে জিজ্ঞাসা করবো, ওদের কাছ থেকে শুনবো। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা কোশ্চেন গুলো করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, আলোচনা করার সুযোগ রয়েছে। অ্যাকচুয়ালি বর্তমান যে সময়টার মধ্যে আমরা আছি, আশরাফুল এবং মুহাইমিনুল ইসলাম রিয়ন দুজনে অনেক সুন্দর করে অনেক ইফেক্টিভ কিছু কথাবার্তা বলছেন। তবে কিছু কিছু জিনিস তাদের কথার মধ্যে আমাদের আজকের প্রেজেন্টেশনে ভায়োলেট করতেছে। যেমন আজকের প্রোগ্রামটাই একটা প্রেজেন্টেশন, বাট ও একটা ড্রেস কোডের কথা বলছে, যদিও আমরা ড্রেস কোড মানছি না।
আমি নিজেও মানছি না। তো অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি হচ্ছে প্রেজেন্টেশন দিতে গেছি, যে হঠাৎ করে আমি টি শার্ট পরে মাইক নিয়ে দাঁড়িয়ে পড়লাম, এটা আসলে প্রেজেন্টেশনের ড্রেস কোডের মধ্যে পড়ে না, এটা একটা ব্যাপার। তো আমি এটার অ্যান্সারটা দিব এইভাবে, যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে ইউনিভার্সিটির লেকচারার হওয়ার পরে কমন একটা কোশ্চেন, যারা স্টুডেন্ট হোক বা ছোট ভাই হোক সবাই একই কথা, মানে যারা অফিসার রয়েছেন বা যারাই রয়েছেন শিক্ষক রয়েছেন, তো আমি স্টুডেন্ট আজকেও আপনারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি যে আমাকে আপনারা যা খুশি তাই বলে ডাকতে পারেন, যেমন আমার নাম ধরে ডাকতে পারেন, আমাকে ভাই বলে ডাকতে পারেন, আমাকে স্যার বলে ডাকতে পারেন, অনেক কিছু বলে ডাকতে পারেন, কিন্তু আমাকে একটা চিন্তা করি জায়গায় যে আমার এখানে মেইন উদ্দেশ্য হলো, আচ্ছা আজকে আমাদের প্রবলেম হচ্ছিল মনে হয় নেটে। আচ্ছা আমি আবার বলতেছি, আমি সরি, আমি আবার রিপিট করছি। আমাদের আজকের যে প্রেজেন্টেশনটা বা আজকের যে আমরা যে বিষয়ে কথা বলছি, আমাদের প্রথম এবং মেইন উদ্দেশ্যটাই হলো যে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে জানাতে পারি কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন করা যায়। আমার উদ্দেশ্য এটা। এখানে যেহেতু আমাদের কোনো ফর্মাল কোনো ব্যাপার নেই, এই জন্য আমরা ফর্মাল কোনো ড্রেস কোড মেনে নিই বা ফর্মাল কোনো ড্রেস কোড ফলো করিনি। কিন্তু যদি আমাকে এটা কোনো একটা ফর্মাল প্লেসে যেতে হয়, তখন কিন্তু অবশ্যই এই জিনিসটা আমাকে মানতে হবে। ড্রেস কোড একটা ম্যাটার, বাট আমরা কোন জায়গায় যাচ্ছি এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে প্রেজেন্টেশনের আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি আমরা, আমার বিভিন্ন ব্যাচের সঙ্গে বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে প্রেজেন্টেশন রয়েছে, ওরা আমাকে প্রেজেন্ট করবে। যেহেতু এখন ক্লাস টেস্ট নেওয়া পসিবল হচ্ছে না, সেজন্য এই প্রেজেন্টেশন নেওয়া। তো বর্তমান সময়ে যেটা, যে দেখো ড্রেস কোডের বিষয়টা, বর্তমান সময়ে তুমি তোমার জাস্ট ভিডিওটাকে মিউট করে বা ভিডিওটাকে তুমি অফ করে রাখলা, তোমার কিন্তু আর ড্রেস কোডের কোনো বালাই নেই। তুমি কি ড্রেস পরে আছো বা আহ, লুঙ্গি না শার্ট না শাড়ি, ডাজন্ট ম্যাটার। বর্তমান সময়ের জন্য, টোটালি কিন্তু বর্তমান সময়ের জন্য, যখনই তুমি ফর্মাল কোনো প্লেসে যাবো তখন কিন্তু তোমাকে ফর্মাল হতে হবে। আর এরপরে ওরা যে কয়েকটা বিষয় বলছে, আমি আমাদের গেস্ট যারা দুজন রয়েছেন তাদেরকে আমার দিক থেকে কয়েকটা কোশ্চেন করব। যদি আমরা একটা ফর্মাল একটা প্রেজেন্টেশন দিই, যেমন পাওয়ার পয়েন্টে যদি একটা প্রেজেন্টেশন দিই, তাহলে একটা প্রেজেন্টেশনে কতগুলা স্লাইড থাকতে পারে? নাম্বার ওয়ান কোশ্চেন, কতগুলা স্লাইড আমরা রাখতে পারি? এরপরে কোশ্চেন হচ্ছে যে আমরা স্লাইডের মধ্যে আহ, বেশি কথা রাখবো নাকি ফিগার বা কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকলে সেগুলো রাখবো, অর্থাৎ প্রেজেন্টেশনের স্লাইড গুলো কিরকম ভাবে হবে? এই দুটা কোশ্চেন আমি করতে চাই। আর ম্যাক্সিমাম তারা কভার করে ফেলছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে স্টুডেন্টদেরকেও বলছি, আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন গুলো অ্যারাইজ করুন, এবং আমরা আমাদের গেস্টদের কথা শেষেই আপনাদের কাছে চলে যাব, আপনারা নিজেরা আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ, অনেক সুন্দর একটা কোশ্চেন। এটা আসলে আমরাও ফেস করছি, আমরাও অনেক সময় এটা জানতাম না যে আসলে কিভাবে কি কয়টা স্লাইড থাকবে বা একটা স্লাইডে কি কি রাখা উচিত। প্রথম কোশ্চেন যেটা, যে আমাদের কয়টা স্লাইড হবে, এটা অনেকটা ডিপেন্ড করে আমাদের সময়টা কয় মিনিট দেওয়া হবে। এটাও যদি হয় আমাদের 10 মিনিট করে, সাধারণত 10 থেকে 12 মিনিট সময় দেওয়া হয়, যে যদি আমরা প্রজেক্টের ডিফেন্স বা থিসিসের ডিফেন্স যখন দিই তখন এরকম সময় দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা 10 মিনিট আসলে কয়টা স্লাইড কভার করতে পারি, এটা একটা ব্যাপার। তবে স্ট্যান্ডার্ড ধরা হয় 20 থেকে 25টা স্লাইড থাকা ভালো, সর্বোচ্চ 25টা থাকা ভালো, এর কম থাকা ভালো। আর আমাদের প্রত্যেকটা স্লাইডে দেখা যাবে যে আমাদের পিন পয়েন্ট থাকে, যে একটা টপিকের প্রত্যেকটা স্লাইডে এমন ভাবে ইনফরমেশন গুলো রাখা উচিত যে একটা স্লাইডে এক ধরনের ইনফরমেশন থাকবে, এবং যদি আমাদের সাব ইনফরমেশন থাকে সেগুলো আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। পয়েন্ট গুলো এমন না যে আমাদের 10টা 12টা পয়েন্ট হবে, একদম মেন মেন আমরা হচ্ছে 3টা পয়েন্ট রাখতে পারি। 3টা পয়েন্ট রাখলে কি হবে, যে আমাদের প্রথম যে পয়েন্টটা বললাম ওটা আমাদের মাথায়
থাকবেই আমাদের শেষ পয়েন্ট বলা পর্যন্ত। এই জন্য এক ধরনের ইনফরমেশন থাকা উচিত। আর স্লাইড সংখ্যা 20 থেকে 25 হওয়া ভালো, যাতে এটাও একটা খেয়াল রাখতে হবে প্র্যাকটিস করার সময় যে আমি কি 10 মিনিটে কভার করতে পারছি কিনা। আশা করি আমি উত্তরটি পেয়েছি এবং আচ্ছা, আপনারা যারা আমি শুনেছেন আমি একটু বলি, যে যেমনটা কথা হচ্ছিল যে ড্রেস কোড নিয়ে একটা কথা হচ্ছিল আর কি, তো সেখান থেকে একটু বলি। সেটা হচ্ছে যে ড্রেস কোডটা আসলে মানে এটা এটা অবশ্যই ডিপেন্ড করে যে আব্দুর রাজ্জাক ভাইয়া বলছেন যে কোন জায়গায় প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, কে প্রেজেন্টেশন দিচ্ছে, অডিয়েন্স কারা, এটার উপর ডিপেন্ড করে। তো আমরা যদি দেখে থাকি যে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষরা, যেমন হচ্ছে মার্ক জুকারবার্গ, তারপরে হচ্ছে হলো জ্যাক মা, তো এই ধরনের কিন্তু মানুষরা দেখি, আমরা কিন্তু দেখি যে তারা কিন্তু কোটি কোটি টাকার, বিলিয়ন মিলিয়ন ডলারের হচ্ছে হলো প্রেজেন্টেশন, তারা প্রোডাক্টের লঞ্চ করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা একটা টি শার্ট পরেই কিন্তু হচ্ছে হলো প্রেজেন্টেশন দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে হলো পুরোপুরি ভাবে আলাদা একটা বিষয়। তো সেটা কিন্তু আমরা কিন্তু সেই পজিশনে না, আমাদের সামনে আমাদের টিচাররা আছে, সো আমাদেরকে কিন্তু অবশ্যই ড্রেস আপটা যেরকমটা আশাফুল বললো যে যেরকমটা আমাদের করা উচিত, ওরকমটা কিন্তু আশাফুল অলরেডি বলে ফেলছে, আমি রিপিট করছি না। ওরকমটা আমাদেরকে কিন্তু এই জন্য ফলো করতে হবে। অনেকে বলতে পারে যে হচ্ছে হলো আমরা তো দেখি যে ওরকম বিখ্যাত মানুষরা ওরকম করে প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু আমরা তাহলে আমাদের ক্ষেত্রে কেন এরকম বাইনি? আসলে আমাদের দেশের দেশীয় কালচারটা অনেকটা এরকম, এবং বিদেশের ক্ষেত্রে এই জিনিসটা একটু কম, যে কোন ধরনের ড্রেস পরে গেল এই ধরনের অতটা ফ্যাক্ট করে না। যেমন আমরা যদি বিপ্লব ভাইয়ার কথা বলি, যে উনিও কিন্তু ওনার ওই যে পিএইচডি প্রপোজাল যখন দেন, তখন কিন্তু ওই যে নর্মাল ভাবেই উনি গিয়েছিলেন, মানে টি শার্ট পরেই হচ্ছে ওনার প্রেজেন্টেশনটা দিয়েছিলেন। তো এটা আসলে সেক্টরটা কোথায়, অডিয়েন্সটা কারা, কোন জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছি, আমি কে, কে আছে, কার সামনে প্রেজেন্টেশন করছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রেখে তারপর আমাদের ড্রেস কোডটা নির্বাচন করতে হবে। তো যদি আমাদের টিচাররা যদি পছন্দ করেন যে হচ্ছে তুমি শুটেড বুটেড হয়ে আসো, তাহলে আমাকে সেটাই, আমার পক্ষে যদি সম্ভব হয় আমাকে সেভাবে করেই আসতে হবে। টিচারদেরকে খুশি করতে গেলে আমাদের সেভাবেই করতে হবে। তারপরে আমরা যদি দেশীয় কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু দেশের ক্ষেত্রে যদি আমরা বলি বা আমাদের অফিসিয়াল ক্ষেত্রে বলি, তখনও কিন্তু আমাদের ওই রকম সুটেড বুটেড হয়ে কিন্তু মানে প্রেজেন্টেশন দিতে হয়। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে দেশে দিচ্ছি না বিদেশে দিচ্ছি। আর স্লাইড নাম্বার সম্পর্কে আশাফুল যেটা বলেছে, এবং হচ্ছে ফিগার নাম্বার, সেগুলো ফিগার দিতে হবে না কি দিতে হবে, এগুলো নিয়ে তো আশাফুল বলেই ফেলছে, আমারও সেম মতামত আর কি। আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে কি বলে, যখন প্রেজেন্টেশন দেয়া হবে তখন পুরোটাই ইংলিশে বলবো নাকি বাংলায়? এটা আসলে ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের প্রেজেন্টেশন দিচ্ছি। এটা যদি সাধারণত ডিফেন্স গুলোতে দেখা যায় যে আমরা বাংলা দিয়েই স্যাররা বলতে বলেন, কারণ দেখা যায় যে আমরা যদিও ইংলিশ মিডিয়ামে পড়ছি, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক সময় সবারই তো ইংলিশ স্কিলটা ভালো থাকে না। তো যাও আমরা যতটুকু জানি সেটাও যদি আমরা ইংলিশে বলতে যাই, তখন দেখা যাবে যে ওটার 50% বা 20%ও আমরা বুঝাতে পারবো না। সেই ক্ষেত্রে স্যারেরা আমাদেরকে ছাড় দেন যে হচ্ছে হলো তোমরা বাংলাই বলো। তো এটাও হচ্ছে বেটার হয় হচ্ছে হলো ইংলিশে বলতে পারলে খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে ইংলিশে প্রিপারেশনটা যদি যার ভালো থাকবে সে ইংলিশে দিবে। আর যদি কারো, যদি স্যারদের নির্দেশনা থাকে, নির্দেশনাটাই হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। স্যারদের নির্দেশনা কি আছে, যদি এই যে ডিফেন্সের ক্ষেত্রে বলি সেই ক্ষেত্রে। আর এছাড়া ফর্মাল প্রেজেন্টেশন আমরা কোথায় দিচ্ছি এটার উপর ডিপেন্ড করে, যে আমরা যদি বাইরের দেশে দেই তাহলে তো অবশ্যই ইংলিশ, বা ফরেন কোনো যদি ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রাম হয় তাহলে অবশ্যই সেটা ইংলিশে হবে। আর যদি দেশের ভিতরে বা হচ্ছে ইউনিভার্সিটিতে বা এরকম স্কুল কলেজে এই ধরনের কোনো হয়, প্রোগ্রাম হয়, সেই ক্ষেত্রে আমরা বাংলায় সেটা দিতে পারি আর কি। এই আর কি। ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ একজন রেইজ হ্যান্ড করেছিল, খেয়াল করিনি। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি আপনার স্যার আমাদের হচ্ছে এমনি পাওয়ার পয়েন্টের যে কাজগুলা ওগুলা তো আমরা ম্যাক্সিমামই পারি না। আর হচ্ছে আমাদের হচ্ছে রিসেন্টলি একটা মানে প্রেজেন্টেশন দিতে বলছে আব্দুর রাজ্জাক স্যার। ওইখানে হচ্ছে 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা প্রেজেন্টেশন দিতে বলছে। যেমন হচ্ছে একটা টপিক বলেছে, তার মধ্যে একটা টপিক বলতে পারি আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই সম্পর্কে আমরা হচ্ছে 3 থেকে 5 মিনিটে বা হচ্ছে মানে এত শর্টকাট, মানে আমরা নিজেরা কিভাবে সাজাবো জিনিসটা সেটা আমরা কোথা থেকে শিখবো, বা হচ্ছে আর প্রেজেন্টেশনটা কিভাবে দিব স্যারকে, মানে অনলাইনে কিভাবে দিব, মানে এই বিষয়গুলা একটু
আচ্ছা, অনলাইনে কিভাবে প্রেজেন্টেশন, শেষ থেকে আসি, অনলাইনে কিভাবে প্রেজেন্টেশন দিব সেটা হচ্ছে আমাদের এই যে আব্দুর রাজাক স্যারের কথা বললেন, তো এই আব্দুর রাজাক স্যারই কিন্তু কি প্রেজেন্টেশন আকারে কিন্তু ক্লাস নিচ্ছেন, অনেক সময় প্রেজেন্টেশন শো করে আপনাদের ক্লাস নিচ্ছেন। তো ঠিক ওইরকম ভাবে আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের প্রেজেন্টেশন গুলো শো করবেন। ঠিক আছে, এটা গেল একটা কোশ্চেনের আনসার। আর হচ্ছে 3 মিনিট সময় সিম্পল হারমোনিক মোশন নিয়ে বুঝাবেন। আপনার কাছে সময়টা মনে হচ্ছে যে খুব কম সময়, কিন্তু 3 মিনিট সময়ে আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনি প্রথম দিন যদি স্লাইড তৈরি করেন, স্লাইড তৈরি করে আমি যেরকমটা বলেছিলাম যে হচ্ছে প্রথম দিন স্লাইড তৈরি করে যদি আপনি 15টা স্লাইডও তৈরি করেন, আপনার পক্ষে পসিবল। যদি আপনি খুব ভালো করে প্রিপারেশন নেন, খুব বারবার যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু 3 মিনিটে অনেকগুলো ইনফরমেশন কিন্তু দেওয়া সম্ভব। ঠিক আছে, যেটা আমরা সরাসরি সশরীরে যখন ক্লাস নেই, ক্লাস কন্ডাক্ট করি, তখন কিন্তু দেখা যায় যে 3 মিনিটে যতটুকু ইনফরমেশন দিতে পারছি তার থেকে কিন্তু অনেক গুণ বেশি আমরা ইনফরমেশন কিন্তু এই যে অনলাইনে ক্লাস নেওয়াতে কিন্তু আমরা দিতে পারতেছি। ঠিক আছে, সো প্রেজেন্টেশন দিয়ে 3 মিনিটে অনেক বেশি ইনফরমেশন দেওয়া যেতে পারে। সেখানে আমরা কি বলে অ্যানিমেশন ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি। ঠিক আছে, তারপরে যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলো দিয়ে আমরা কিন্তু সেটা বর্ণনা করতে পারি যে এখানে এই ইকুয়েশন দ্বারা এই জিনিসটা বোঝানো হচ্ছে, এটা এইভাবে করে বোঝানো হচ্ছে। এইরকম করে 3 মিনিটে আমি মনে করি যে এনাফ সময়। সেটার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করা হয় তাহলে তো নর্মাল সময় দেখা যায় যে 3 মিনিট স্টার্ট করতে করতেই দেখা যায় যে ইন্ট্রোডাকশন এইসব হাবিজাবি বলতে বলতেই দেখা যায় 3 মিনিট সময় পার হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে ওই জিনিস, যেহেতু সময় কম, ওই জিনিসগুলোকে স্কিপ করে যেতে হবে। সেটা অবশ্যই স্যার আপনাদের নির্দেশনা দিবেন যে হচ্ছে হলো টিচারের জন্য আলাদা পেজ রাখতে হবে কিনা। এই ধরনের ইনস্ট্রাকশন তো অবশ্যই স্যারের কাছ থেকে শুনে নেবেন, স্যার যেভাবে করে বলে সেভাবে করে দিবেন। আর তবে আমি মনে করি যে শর্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে অবশ্যই শর্ট শর্ট করে দেখা যাবে যে 3 মিনিটের মধ্যে আপনি যতটুকু পারেন সেই কয়টা স্লাইডই রাখবেন এবং ওই কয়টা স্লাইডই সম্পূর্ণ যাতে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, আশা করি প্র্যাকটিস করলেই পেরে যাবেন ভালো করে। আর হচ্ছে হলো এই যে প্রেজেন্টেশন, আরেকটা বিষয় বলেছিলেন যে হচ্ছে হলো প্রেজেন্টেশন যে কিভাবে তৈরি করতে হয় এটা জানি না। জানি না এই কথাটা আসলে ঠিক আছে, প্রথম অবস্থায় তো আমরা কোনো কিছুই জানি না, কিন্তু আমাদেরকে জানতে গেলে কি করতে হবে, এখন আমাদের সামনে অনেক রিসোর্স রয়েছে, শেখার জন্য অনেক রিসোর্স রয়েছে। আমিও কিন্তু হচ্ছিল প্রথম অবস্থায় যখন এই যে প্রেজেন্টেশন করি, তো শুরু করি, প্রেজেন্টেশন তৈরি করা শিখি, তো সেই ক্ষেত্রে আমাকে তো শিখতে হবে, তাই না? প্রথম অবস্থায় তো আমরা কেউই জানি না কিছু, তো শিখতে হবে। তো এই শেখার জন্য ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল রয়েছে, বিগিনার টিউটোরিয়াল রয়েছে, বিগিনার থেকে শুরু করে। এটা যদি আপনার একদম প্রথম লেভেলে হয় তো সেই ক্ষেত্রে আপনাকে অত বেশি সেটাকে সুন্দর করতে হবে, অত কিছুতে যাওয়ার দরকার নেই। খুব সিম্পল ভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেন তাহলেই হবে। এত অ্যানিমেশনের ইউজ করার দরকার নেই, তারপরে এত ডিজাইন করার দরকার নেই, এত কালার কম্বিনেশন করার দরকার নেই। আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সময় কম, স্লাইড কম, সেই অনুযায়ী আপনাকে সেটাকে সাজায় নিতে হবে। এবং ইউটিউবে অ্যাভেলেবেল অনেক রিসোর্স রয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয় সেগুলো দেয়া আছে। সেটা দেখলে ইনশাআল্লাহ ভালো মতো শিখে যেতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি যদি স্পেসিফিক ভাবে যদি প্রেজেন্টেশনের যাদের ফার্স্ট, যারা আজকে প্রেজেন্টেশন দিবে বা আগামীতে যারা ফার্স্ট প্রেজেন্টেশন দিবে বা বাসায় এই করোনাকালীন সময় বাসায় বসে প্রেজেন্টেশন দিবে, তাদেরকে বলবো তাদেরকে কোনো কিছুই চিন্তা করার দরকার নেই। এখানে জাস্ট একটা প্রেজেন্টেশন, তুমি তোমার খাতায় লিখে যে তুমি কি কি নিবা, তুমি বলবা সিম্পল হারমোনিক মোশন, তুমি লিখবা যে হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন, uses of simple harmonic motion, characteristics of simple harmonic motion, types of simple harmonic motion, uses of simple harmonic motion। এইভাবে তুমি একটা বা দুইটা পেজ বা তিনটা পেজের মধ্যে লিখলা, কিছু ইনফরমেশন লিখে তুমি ওইগুলা তোমার হাতে থাকবে, তুমি সেগুলো সবাইকে দেখাইতে পারো। অথবা তুমি না দেখায় তুমি জাস্ট ফ্লুয়েন্টলি কথাগুলো বলবা যে এটা সিম্পল হারমোনিক মোশন, এটার ক্যারেক্টারিস্টিক্স এইটা, এটার ইউজ এইটা, এটা ব্যবহার করলে আমাদের এই এই লাভবান হবো, এই উপকৃত হব এর মাধ্যমে, এর হলো ডিসক্রেডিট, এটা হলো এর ক্রেডিট, এটা হলো এর ডিসক্রেডিট। আমার মনে হয় অ্যান্সারটা পেয়েছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে আবার বলতে পারো। আরো মনে হয় একজন চ্যাট বক্সে একজন কোশ্চেন করছেন, যে যাদের পিসি বা ল্যাপটপ নেই তারা কেমনে করবে, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্টেশন, এতক্ষণ আমরা সফটওয়্যারের কথা বলে আসছি, প্রেজেন্টেশন কিন্তু আসলে অনেক ধরনের হয়। এই ক্ষেত্রে যাদের ল্যাপটপ বা পিসি নেই সেই ক্ষেত্রে যে আব্দুর রাজ্জাক ভাইয়া যেটা বললেন যে হচ্ছে যে খাতায় লিখে, এটাকে পোস্টার প্রেজেন্টেশন বলে। তো পোস্টার প্রেজেন্টেশন দিয়েও কিন্তু
প্রেজেন্ট করা সম্ভব। একটা পেজে যে বড় সাইজের যে মানে ক্যালেন্ডার সাইজের যে মানে নর্মাল যে পেজগুলো থাকে সেটাতে আমরা কিন্তু হচ্ছে হলো এই যে সিম্পল হারমোনিক মোশন, তো সেটা নিয়ে কিন্তু যে ফিগার, ইকুয়েশন, যে কথাগুলো একটু আগে বললাম সেই জিনিসগুলো যেটা আমাদেরকে সফটওয়্যারে থাকার কথা ছিল সেই জিনিসগুলো আমরা সফটওয়্যারে না লিখে কাগজের মধ্যে লিখবো। কাগজের মধ্যে লিখে আমরা কিন্তু সেটা সবার সামনে ইজিলি শো করতে পারবো এবং সেটা বলতে পারবো, এবং এভাবে করে কিন্তু এটাও প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। সো ল্যাপটপের বা পিসির এখানে প্রয়োজন হচ্ছে না এরকম ভাবে। মোবাইলের মধ্যে কিন্তু আমরা সেটা করতে পারবো, শো করে করতে পারবো। মোবাইল দিয়েও স্ক্রিন দিয়ে শেয়ার করে কিন্তু করা যায়। এই যে আশরাফুল ইসলাম রয়েছে, তারপরে আমি রয়েছি, আমরা কিন্তু ক্লাস নিচ্ছি রেগুলার, আব্দুর রাজ্জাক ভাইও ক্লাস নিচ্ছেন। তো আমাদের সব সময় যে হচ্ছে হলো ল্যাপটপ অ্যাভেলেবেল থাকছে বা হচ্ছে পিসি তে চার্জ থাকছে এরকমটা না। মোবাইল দিয়েও কিন্তু অনেক টিচার আছে যারা হচ্ছে মোবাইল দিয়েও তাদের রেগুলার ক্লাসটা কিন্তু মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছে। তো এটা খুবই পসিবল, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে ল্যাপটপ নাই বা পিসি নাই, প্রেজেন্টেশন দিব কিভাবে, এই আর কি। আচ্ছা, আমার মনে হয় ও কোশ্চেনের আনসারটা দিয়েই দিছে। তবুও যাদের কনফিউশন আছে তাদের উদ্দেশ্যে আমি আবার বলি যে প্রেজেন্টেশন মানে যদি আমি আমার প্রেজেন্টেশনের কথা বলি স্পেসিফিক ভাবে, আমার প্রেজেন্টেশনের উদ্দেশ্য বরাবরই একটাই উদ্দেশ্য, যে স্টুডেন্টরা সামনে এসে কিছু বলবে, ফ্লুয়েন্টলি তারা কিছু বলবে, তারা যাই জানুক না জানুক তারা সামনে এসে তাদের যে একটা জড়তা যে ব্যাপার আছে সেটা কেটে যায়। কারণ ভবিষ্যৎ জীবনে বা চাকরি জীবনে অথবা যে কোনো চাকরির ভাই ভাই তোমাকে গিয়ে ওইটাও কিন্তু এক ধরনের প্রেজেন্টেশন, তুমি কি জানো এগুলো তোমাকে জাজ করা হবে। তো আমার মেইন অবজেক্টিভ তোমার, তুমি কি জানো সেটা কোনো ব্যাপার না, বাট তুমি সামনে এসে কতটুকু বলতে পারতেছো এইটা জাজ করা। তো তোমাদের কাছে যে বিষয়টা বলবো আমি, যে তোমরা যেভাবেই পারো, যার মোবাইল আছে মোবাইলে সে করো, যার ল্যাপটপ আছে সে ল্যাপটপে প্রেজেন্টেশন তৈরি করো। যে ল্যাপটপে জানো না, যে আমি তো এখনো কোনো প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করিনি, তাহলে আমি যে কাজটা করতে পারি, অথবা তোমরা কারো কাছ থেকে একটা প্রেজেন্টেশনের স্লাইড নাও, কারো কাছ থেকে যার কাছে আছে, সেখান থেকে তুমি ও যেগুলো লিখছে সেগুলো তুমি ডিলিট করে দিয়ে ওই জায়গায় তোমার কথাগুলো তোমার প্রেজেন্টেশনটা দিয়ে দাও। তোমার যদি সেটাও সম্ভব না হয়, তুমি একটা খাতা কলম নাও, তুমি লিখে মোহাইমিনুল ইসলাম যে বিষয়টা বললেন পোস্টার প্রেজেন্টেশন বলা হয়, তুমি লিখে সেটা আমাদেরকে দেখাও বা ছবি তুলে পাঠায় দাও, তারপর সেগুলা বলো। এটাকে জাস্ট যতটা সিম্পল করা যায়, অন্তত বর্তমান সময়ের জন্য তো বটেই। এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা একটু কাইন্ডলি বলেন, আমাদের যে গেস্ট রয়েছেন তারা ইনশাআল্লাহ কোশ্চেন আনসার করবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা একটু কাইন্ডলি আনমিউট করে কোশ্চেন গুলো করেন। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের যদি গেস্টরা সময় দেন বা কন্টিনিউ করতে চান, যেহেতু আমি তাদেরকে বলছি যে এটা 1 ঘন্টার একটা সেশন, সো 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি তাদের অনুমতি নিয়ে যদি তারা কন্টিনিউ করতে চান তাহলে করতে পারেন। আর তারা যদি সেশনটা না, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বলতে পারে, সমস্যা নেই। আমার মনে হয় সবারই মোটামুটি ধারণা আছে, এগুলো আসলে খুব বেসিক একটা জিনিস প্রেজেন্টেশন এর বিষয়টা। তো তারপরেও দেখা যায় যে অনেকেই হয়তো অনেক ইনফরমেশন জানে না। আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু জানা আছে বা অল্প সময়ে, খুব এটা গতকালকে আমি জাস্ট জেনেছি যে আজকে একটা প্রোগ্রাম আছে, তো ওইরকম ভাবে যে এটার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন সেরকমটা আসলে সম্ভব হয়নি আমাদের দুজনের পক্ষেই। খুব শর্ট সময়ে আসলে করা হয়েছে, এবং হয়তোবা এটা এই যে আপনাদের প্রেজেন্টেশন আব্দুর রাজ্জাক ভাইয়া দিয়েছেন এরই পরিপ্রেক্ষিতে হয়তোবা আপনাদেরকে এই যে আপনাদের জন্যই মূলত এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আশা করি কিছুটা হলেও আপনাদের সকলেরই কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর আর কি বলবো, যে সবাই প্র্যাকটিস করেন, আর হচ্ছে ইউটিউবটা দেখেন। সংক্ষেপে যদি বলি যে ইউটিউবে দেখেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, ইউটিউবটা দেখেন, ইউটিউবের ভিডিওগুলো একটু দেখেন। খুব বেশি কিছু দেখা লাগবে না বা বেশি কিছু শেখা লাগবে না, অল্প কিছু দেখেন, দেখলেই দেখা যাবে যে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আপনারা তৈরি করতে পারবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে প্রেজেন্টেশনের যে টেমপ্লেট, মানে টেমপ্লেট বলে যে কোন একটা প্রেজেন্টেশন, যেমন আব্দুর রাজ্জাক ভাইয়া বললেন যে একজন একটা প্রেজেন্টেশন তৈরি করেছে, সেটা আরেকজন নিয়ে জাস্ট লেখাগুলো ডিলিট করে দিয়ে আবার তৈরি করলেন।
তো এরকমটাও করতে পারেন। আবার হচ্ছে ইউটিউবেও আছে, আবার ইউটিউব ছাড়া যে নর্মাল গুগলেও আপনারা সার্চ দিতে পারেন, যে টেমপ্লেট কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, যেগুলো হয়তোবা এরকম মানে ডেমো কিছু কথাবার্তা লেখা থাকে, সেই লেখাগুলো ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের টপিক গুলো সেখানে বসাই দিতে পারেন, অটোমেটিক খুব দ্রুত কিন্তু একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটাও আপনারা করতে পারেন, এটা খুবই ইজি একটা প্রসেস। আশরাফুল বা আব্দুর রাজ্জাক, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নেই। একটু প্রবলেমের কারণে আমি মাঝে একটু বিরতি নিতে হয়েছিল। আজকে শুধু আমি নিজেই টায়ার্ড না, আমার মোবাইল ডিভাইস যেগুলো আছে সবগুলোই টায়ার্ড হয়ে গেছে। সকাল 11টা থেকে এখন 11টা থেকে যে সময় 12টা এমন পর্যন্ত যাচ্ছে একটা যে আমাদের থেকে মানে আমাদের এই যে পিসি, ল্যাপটপ, তারপরে হচ্ছে হলো এই যে মানে মোবাইল ফোন, এগুলোর উপরেই প্রেসারটা অনেক বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ, এর আগে কোনো সময় মনে হয় এত ইউজ হয়নি, এখন যতটা ইউজ হচ্ছে। না। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্স এর মাশফিকুল হক চৌধুরী স্যার কিছু কথা আমাদের বলতেন, কিন্তু আমাদের সাথে আমরা যখন ভর্তি 12 সালে, তারপরে 13 সালের দিকে উনি জয়েন করেন, আমাদের কিছু কথা উনি সবসময় বলতেন। সেটা হচ্ছে ভাইবার জন্য অথবা প্রেজেন্টেশনের জন্য এক সেট ড্রেস অবশ্যই বানিয়ে রাখা উচিত একদম শুরু থেকেই। আমার জুতা জুতা থাকবে বা এক সেট ড্রেস অবশ্যই বানিয়ে রাখা উচিত, না হলে আমি ভাইবার আগে দেখা যাবে বা প্রেজেন্টেশনের আগে আমি অন্যজনের কাছে ধার নিতে যাবে, ওই অন্যের ড্রেস কিন্তু নিজের ফিটিং হবে না, এটা একটা ব্যাপার। আর আরো কিছু কথা বলতেন, সেটা হচ্ছে পাসপোর্টের কথা। আমাদের পাসপোর্টটা করে রাখা উচিত সবারই। এগুলো আসলে বেসিক জিনিস, এগুলো নিজেদের করে রাখলে কখন কার দরকার হবে। তারপরে এই যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেমন মাইক্রোসফট অফিসের কাজগুলো, ওয়ার্ডের কাজ বা এক্সেল এর কাজ বা পাওয়ার পয়েন্টের কাজ, এই তিনটে মূলত আমরা বেশি ইউজ করে থাকি। এগুলা কাজ আমরা হচ্ছে বড় ভাই হোক বা কোনো ইউটিউব দেখে হোক বা যেভাবে হোক আমাদেরকে শিখে রাখা উচিত, নিজেদের জন্য হলেও এগুলো আসলে শিখে রাখা উচিত। এটাই আমার কথা। ঠিক আছে। খুবই সুন্দর কথা বলেছে সে, আশরাফুল। খুবই রিলিভেন্ট কিছু কথা বলেছে। তার মধ্যে প্রেজেন্টেশনের জন্য আহ, তার একটা ড্রেস কোড থাকবে বা একটা কমন একটা ড্রেস থাকবে, কারণ ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারেই আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়। এই বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছে। এবং আরেকটা বিষয়ে কি যেন বললো আশরাফুল, আরেকটা ব্যাপার। এই যে পাসপোর্ট করে রাখা অথবা ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখা, তারপরে হচ্ছে মাইক্রোসফট Right. অফিসের কাজ শেখা বা ইংলিশ শেখা, ইংলিশটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও ধীরে ধীরে শিখে ভালোভাবে আয়ত্ত করা, এটা একটা ব্যাপার থাকে। এগুলাই। আমাদেরকে ও খুবই দারুণ একটা কথা বলেছে। বর্তমান সময়ে পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন পিপিটি যেটা বলা হয় বা ওয়ার্ড বলা হয়, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল, মাইক্রোসফট এক্সেল, অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের এত বেশি কাজ, যেটা হয়তো যে একটা কম্পিউটার আছে সেও বলবে যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ সব জানি, আমি এক্সেলের কাজ সব জানি। আমি নিজে একটা 3 মাসের একটা ট্রেনিং করেছি এবং বলা যায় যে হয়তো মিনিমাম 6 থেকে 7 বছর যাবত এগুলোর সঙ্গে কাজ করছি, এবং এখন তো আরো বেশি কাজ করতে হয়। কিন্তু ইভেন আমি 1 সপ্তাহ আগেও একটা জিনিস এক্সেলে দেখলাম যে না, আমি জিনিসটা জানি না। এগুলা এত ওয়াইড বা এত ভাস্ট একটা ব্যাপার। তো বর্তমান সময়ে আমার মনে হয় যে এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা যে কোনো একটা প্রোডাক্টিভ কাজ করতে পারেন, যেটা আপনাদের পরবর্তী জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে। যেমন ও একটা কথা বললো যে পাসপোর্ট করে রাখা যেতে পারে। কোনো একটা আপনি স্কিল একটা শিখলেন, আপনি ম্যাথে হলে আপনি ম্যাথ ল্যাব শিখলেন, আপনি ফিজিক্সের হলে আপনার ফিজিক্স রিলেভেন্ট কোনো একটা কিছু শিখলেন, পাইথন শিখলেন বা সি শিখলেন, সি প্রোগ্রাম শিখলেন, জাভা শিখলেন বা কোনো কিছু শিখলেন। আপনি প্রেজেন্টেশনের উপরে ভালো একটা স্পিকার হলেন বা বিভিন্ন কোর্স আছে সেগুলো করলেন। অর্থাৎ যে কোনো একটা কাজ করা যেতে পারে আমার মনে হয়। ধন্যবাদ মোহাইমিনুল ইসলাম রিয়ন, লেকচারার, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম, লেকচারার, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডেন্টদের জন্য আজকের যে প্রোগ্রামটি আমরা করলাম, হাউ টু মেক অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। তো আজকের প্রেজেন্টেশনের উপরে প্রেজেন্টেশন,
এটাতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে আজকে স্পিকার যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আরো কথা বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের সেশনটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। সকলকে। আসসালামু আলাইকুম।